ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন চ্যাপ্টার নিয়ে। সেটা হচ্ছে কি ক্লাস 10-এর অধ্যায় নাম্বার 12 গোলক। হ্যাঁ, তাহলে আজকে আমরা কি শুরু করবো? গোলক। এবার গোলক কি? তোমরা বল ক্রিকেট খেলেছো, সেখানে ফুটবল খেলেছো, টেনিস খেলেছো, ভলি খেলেছো, কেউ সবাই এইগুলোর মধ্যে সবগুলো খেলেছো, আবার কেউ কিছু কিছু মানে কোনো একটা বা দুটো খেলেছো। যাই হোক, সেখানে আমরা বল দেখেছি। সেই বলটাই হচ্ছে আমাদের কি গোলক। সব থেকে ভালো উদাহরণ আমাদের গোলকে সেটা হচ্ছে ক্রিকেট বল বা ফুটবল বা যে কোনো বল। এবার তোমরা আগের ক্লাসে বৃত্ত পড়েছো, আগের কোনো ক্লাসে বৃত্ত পড়েছো। হ্যাঁ, আর আমরা এইবার কি পড়বো? গোলক। আচ্ছা, বৃত্ত আর গোলকের মধ্যে একটা পার্থক্য জেনে রাখা উচিত। সেটা হচ্ছে কি বৃত্ত শুধুমাত্র ক্ষেত্রফল থাকে, কিন্তু গোলকের ক্ষেত্রফলও থাকে, সাথে আয়তনও থাকে। তো তোমরা ভেবে দেখো যে তোমরা বৃত্তাকার মাঠ দেখেছো, কিন্তু গোলকাকার মাঠ দেখেছো কোনোদিন? শুনেছো? শোনোনি। হ্যাঁ, এখানেও তাই। আমরা এই যে মাঠ, যে মাঠে আমরা খেলা করি, সেই মাঠটা যদি গোলক হয়, বৃত্তাকার হয়, তার মানে কি এরকম আকার হবে। কিন্তু তার কোনো উচ্চতা আছে না, শুধুমাত্র এই এখানে ক্ষেত্রফলের এই মাঝখানের অংশটাই আছে, মানে কি ক্ষেত্রফল আছে, এর কোনো আয়তন নেই। কিন্তু আমাদের ক্রিকেট বল, ফুটবল, হ্যাঁ আমরা এরকম, তাহলে কি সেটা কি আছে? আয়তন আছে। তাই এটাই হচ্ছে আমাদের বৃত্ত আর গোলক এর মধ্যে জাস্ট পার্থক্য, আর বিশেষ কিছু নেই। ঠিক আছে, এবার আমরা অঙ্ক শুরু করব। মানে অঙ্ক শুরু করার আগে দুটো সূত্র বলে দেওয়া উচিত। যে এই হচ্ছে ধরো একটা গোলক। গোলক কি আসলে 3D, এর আয়তন আছে, কিন্তু এইখানে তো সেরকম ভাবে আঁকা সম্ভব নয়। তাই এই যে বৃত্ত আঁকলাম, বৃত্তটাকেই তোমরা গোলক ধরে নাও। তাহলে এটা কি? এইটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। ব্যাসার্ধটাকে আমরা কি ধরলাম? আর। তাহলে এই গোলকের যদি ব্যাসার্ধটা আর হয়, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কয়ার। এত কি বর্গ একক, এত বর্গ একক। আর এই গোলকের আয়তনের সূত্র কি? তাহলে এটা কিসের সূত্র? ক্ষেত্রফল। আর আয়তনের সূত্র কি? আয়তন কি? 4/3 পাই আর স্কয়ার। আর কি? এত কি ঘন একক। আচ্ছা, একক কি হতে পারে? একক বলে দেবে অঙ্কে। মিটার হতে পারে, ডেসিমিটার হতে পারে, এখানেও তাই। মিটার হতে পারে, ডেসিমিটার হতে পারে। এখানে যদি মিটার হয় তাহলে কি বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ ডেসিমিটার। এখানে কি ঘন মিটার, ঘন ডেসিমিটার, এরকম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কয়ার বর্গ একক। আর আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। ঠিক আছে, এইটুকু আমাদের সবার প্রথমে জানতে হবে। আরো অনেক কিছু আছে, মানে আরো অনেক সূত্র আছে, সেইগুলো আমরা আসলে অঙ্ক করতে করতে বুঝবো। প্রথম দিককার অঙ্কগুলোতে এই দুটো সূত্রতেই হয়ে যাবে। তাই আমি শুধু এই দুটো সূত্র লিখে এবার অঙ্ক করানো শুরু করছি। আচ্ছা, প্রথম অঙ্কটা আমি পড়ছি, দেখো কি বলেছে। একটি গোলকের ব্যাসের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার, ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে এই যে ধরে নাও এটা একটা, ধরো একটা গোলক, এর ব্যাসার্ধ কত বলেছে? এই যে এটা কেন্দ্র, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত বলেছে? 10.5 এত সেন্টিমিটার। তাহলে কি চেয়েছে? তার সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? আচ্ছা, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জেনেছি? একটু আগে লিখেছি, 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কয়ার এত কি বর্গ সেন্টিমিটার। কারণ কি এখানে একক কি? সেন্টিমিটার। আর ব্যাসার্ধ এটা বলে দিয়েছে। তাহলে এখানে কত? 4 × পাই কত? 22/7 গুণ আর, আর কত? 10.5 এত স্কয়ার, এত বর্গ সেমি। ঠিক আছে, তাহলে 4 × 22/7 গুণ 10.5 গুণ 10.5, তাই না? স্কয়ার আছে, এক্স স্কয়ার মানে কি এক্স গুণ এক্স। তো তাহলে 10.5 এর স্কয়ার মানে কত? 10.5 গুণ 10.5। এবার দেখো এই পয়েন্ট তুলে দিলে নিচে কত? একের পরে কটা আসবে? একটা শূন্য। এখানেও তুলে দিলে কত? একের পরে একটা শূন্য, কারণ পয়েন্টের পরে একটাই শূন্য আছে সেই জন্য। ঠিক আছে, এবার যদি আমরা কাটাকুটি করি, 5 দিয়ে দেখো, 5×2 = 10, 5 দিয়ে কাটলে কত? 5×2 = 10, 5 × 5 21। এটাও কাটলে 2, আর এখানে 21। এ দেখো 7 দিয়ে কাটলে 3 × 7 = 21, তাই না? 2 দিয়ে কাটলে এখানে 2, এই 2 দিয়ে কাটলে এখানে 2 কেটে গেলে 1।
তাহলে এখানে কত হচ্ছে 22 গুণ 3 গুণ 21 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এইটা যদি আমরা গুণ করি তাহলে এর ক্ষেত্রফলটা পেয়ে গেল। গুণ তোমরা করে নেবে। আমরা 2 দাগে এগোচ্ছি। 2 দাগ কি বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গমিটার 17 টাকা 50 পয়সা হিসাবে টোটাল 431 টাকা 20 পয়সা লেগেছে। তাহলে চামড়ার বল তৈরি করা হয়েছে। এবার চামড়ার বল তৈরি করতে 1 বর্গমিটারে খরচ হয়েছে কত, 17 টাকা 50 পয়সা বা 17.50 টাকা। 1 বর্গমিটার জন্য এত খরচ হয় এবং টোটাল বলটা তৈরি করতে কত খরচ হয়েছে, 431 টাকা। তাহলে আমরা যদি এটাকে উল্টো ভাবে বলি তাহলে 17 টাকা 50 পয়সা খরচ হয় 1 বর্গমিটার বল তৈরি করতে। তাহলে 431.20 এত টাকা তৈরি করতে এত টাকায় যে বলটা তৈরি হবে তার যে ক্ষেত্রফলটা এখানে বলেই দিয়েছে যে বর্গমিটার। আচ্ছা, বর্গমিটার বা বর্গ যদি থাকে তাহলে আমরা প্রথমেই বুঝে যাবো এখানে ক্ষেত্রফলের কথা বলেছে। তাহলে এত টাকা দিয়ে কত বর্গমিটার বল তৈরি করা যাবে সেটা যদি আমরা বের করতে পারি তাহলে সেখান থেকেই আমরা কি পাবো, এখানে কি বলেছে বলটির ব্যাসার্ধের কত, তাহলে ক্ষেত্রফলটা কত। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই একটা বল, এই বলটা তৈরি করতে এত টাকা খরচ হয়েছে। এবার আমি যদি এইটার সাথে এটা ভাগ করি তাহলে এর ক্ষেত্রফলটা পেয়ে যাবো না, কেন পাবো, এত টাকায় 1 বর্গমিটার বল তৈরি হয়, তাহলে এত টাকা দিয়ে কত বর্গমিটার তৈরি হবে, এটা গুণ 1 পাই এটা, তাহলে সেটা আলটিমেটলি এটার সাথে এটা ভাগ করলে আমরা কি পাবো, এর ক্ষেত্রফলটা পাবো। এবার দেখো এর ব্যাসার্ধ যদি r হয়, যে বলটা তৈরি করবে তার ব্যাসার্ধ যদি r হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে, 4 পাই r স্কয়ার না, এত কি বর্গ মিটার, একক মিটার বলেছে। তাহলে এই গোলক, যে গোলকটা মানে যে বলটা তৈরি করলাম তার ক্ষেত্রফল এত। আচ্ছা, এই ক্ষেত্রফলের সাথে যদি আমি 17 টাকা 50 পয়সা গুণ করি তাহলে মোট কত টাকা খরচ হয়েছে সেটা পাবো না। ভালো করে বুঝবে, এই বলটা আমরা যে বলটা তৈরি করেছে তার ব্যাসার্ধ চেয়েছে বা ব্যাস চেয়েছে, চেয়েছে কি তার ব্যাসের দৈর্ঘ্য কত জানি না, তাই ব্যাসটাকে আমরা কি ধরেছি 2r, ব্যাসটাকে 2r ধরেছি, তাহলে ব্যাসার্ধ কত r। এবার তাহলে ব্যাসার্ধ যদি r হয় তাহলে ক্ষেত্রফল কত হবে, 4 পাই r স্কয়ার। এবার এখানে বলেছে 1 বর্গমিটার জন্য এত টাকা খরচ হয়, তাহলে এত বর্গমিটার জন্য কত খরচ হবে, এটার সাথে 17.5 গুণ করলে এত টাকা, এত টাকা খরচ হয়েছে, এটা মুছে দাও, এত টাকা খরচ হয়েছে। এবার আর আমাদের বইতে কি বলে দিয়েছে, এত টাকা খরচ হয়েছে, তাহলে এইটা আর এটা সমান, তাহলে শর্তানুসারে কি বলতে পারি, শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার ইন্টু 17.50 ইকুয়াল টু 431.20। এই উপরের এক দাগটা মুছে দিলাম। এটা তাহলে এইটাকে যদি আমরা সলভ করি তাহলে আর পেয়ে যাব, সেখান থেকে 2 ইন্টু আর করলে কি হবে, আমরা ব্যাসটা পেয়ে যাব। তাহলে দেখো এইখানে করে দিচ্ছি 4 পাই আর স্কোয়ার সমান সমান এই 17.5টা গুণ ছিল তো এপাশে গেলে ভাগ হবে, 431.20 বাই 17.50। এইখানে যদি পয়েন্টটা তুলে দিই নিচে একের পরে দুটো শূন্য হবে, কারণ পয়েন্টের পরে দুটো শূন্য আছে, তো এখানেও পয়েন্ট তুলে দিলে উপরে কত 100 গুণ হবে, এটা কেটে গেল। আচ্ছা, এবার 4 পাই আর স্কোয়ার, পাই মানে কত 22/7 গুণ আর স্কোয়ার সমান সমান কত 431, মানে এটা কত ইন্টু 20/17.50, এটা 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 কেটে গেল। এবার দেখো এই 4টা এই পুরোটার সাথে গুণ আছে তো, তাই এপাশে আসলে কি হবে, ভাগ হবে না, মানে নিচে যাবে, চলে গেল। এই 22/7, 22/7 22টা উপরে আছে, এপাশে আসলে তাই কি হবে নিচে চলে যাবে, আর এই 7টা এপাশে গেলে উপরে চলে আসবে। তাহলে আমাদের আর স্কোয়ার সমান সমান এটা দাঁড়ালো। এবার আমরা কাটাকুটি করি, প্রথমে 4 দিয়ে এটা যদি কাটাকুটি করি, 4 1 কে 4, 4 দিয়ে কত 4 1 কে 4, 0, 4 7 28, 29 30 31 32, 4 8 32, তাহলে কত হচ্ছে 1078 গুণ 7 বাই 175 গুণ 22,
ঠিক আছে, 7 দিয়ে যদি কাটি, 7 একে 7, 7 দুগুনি 14, 15 16 17 35, 5 7 35। এবার দেখো উপরে যদি এটা 2 দিয়ে কাটি 11, এটা 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 দুগুনি 10, 3 দুগুনি 6 18, 9 দুগুনি 18। এবার এটা দেখি 11 দিয়ে যায় কিনা। 4 11 44, তো 45 44, 11 দিয়ে 11 কে 11, 4 11 44, আর 9 হলে 53 হয়, তাহলে 99 হচ্ছে। তাহলে 9 11 99, তাহলে কত হচ্ছে দেখো, আর স্কয়ার সমান সমান কত, 49/25। তাহলে আর সমান সমান কত, √49/25। তাহলে আর সমান সমান এখানে কত, +/- 7/5, তাই হয় না? কারণ কি, আর সমান সমান যদি 7/5 হয়, তাহলেও আর স্কয়ার সমান সমান কত, 49/25 হবে। আর আর সমান সমান -7/5 হলেও আর স্কয়ার সমান সমান কত, 49/25 হবে, তাই না? তাই আর এর ভ্যালু +/- 7/5 হবে। কিন্তু আমাদের কোনো কিছু নেগেটিভ হতে পারে, মানে একটা কোনো কিছুর দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে, পারে না। সেই জন্য আমরা এখানে নেগেটিভটা নেব না, মানে আর ইকুয়াল টু -7/5 এইটাকে আমরা নেব না। আমরা কি নেব, আর ইকুয়াল টু 7/5। তাহলে 2r কত হবে, কারণ আমাদের কি চেয়েছে, ব্যাস চেয়েছে, তাহলে 2r কত, 2 × 7/5। তাহলে কত, 7 দুগুনি 14/5। এটাই হচ্ছে আমাদের ব্যাস, এত মিটার। এবার উত্তরে তোমাদের পয়েন্টে থাকতে পারে, ভাগ করলেই পয়েন্টে নিয়ে আসলে উত্তর মিলে যাবে। আচ্ছা, তোমরা দেখে নাও, আমি এবার 3 দাগটা শুরু করছি। সেবার দেখো 3 দাগটা কি বলেছে দেখো, স্কুলের শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার হয় তার ব্যাসের দৈর্ঘ্য কত, 7 সেন্টিমিটার। তাহলে এই যে শর্টপাট খেলার বল ধরো এত, এটা কেন্দ্র, আর এটা আমাদের ব্যাস। তাহলে ব্যাসটা কত বলেছে, 7 সেন্টিমিটার। তাহলে এর ব্যাসার্ধ কত হবে, এইটুকু, সেটা কত হবে, 7/2, এত সেন্টিমিটার। আচ্ছা, এবার কি বলেছে যে বলটিতে কত ঘন সেমি লোহা আছে, ঘন সেমি লোহা আছে। আচ্ছা, ঘন সেমি কিসের একক, আয়তনের একক। তাহলে প্রথমত এককটা দেখেই আমরা বুঝে গেলাম যে আমাদের আয়তন বের করতে হবে। তাছাড়াও ঠিক আছে, তাহলে এখানে দেখো আয়তনের সূত্র কি দেখেছিলাম আমরা, 4/3 πr³। তাহলে ব্যাসার্ধ কত, 7/2, এত সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে, 4/3 πr³, মানে কি 7/2 এত কিউব, এত কি ঘন সেমি। ঠিক আছে, তাহলে 4/3 গুণ পাই মানে কত, 22/7 গুণ 7/3 তার কিউব, মানে কি 7/3, এই সরি 7/2 গুণ 7/2 গুণ 7/2, এত ঘন সেন্টিমিটার। এবার এই 2 দিয়ে কাটলে 2, আর এই 2 আর এই 2 কেটে গেল, এইটাকে 2 দিয়ে কাটলে কত হয়, 11। এটা 7 7 কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো, 11 গুণ 7 গুণ 7/3, এত ঘন সেমি। এটাকে গুণ করলেই আমাদের উত্তর চলে আসবে। গুণটা তোমরা করে নিও, আমি আর করে দিলাম না, খুবই সহজ গুণ তাই। আচ্ছা, এরপরে আমাদের 4 দাগটা করি। কি বলেছে, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক। তাহলে নিরেট একটা গোলক যার ব্যাস কত বলেছে আবার, 28। তাহলে এই পুরোটা কত, 28। তাহলে এইটুকু কত হবে, 28/2, মানে কত, 14। তাহলে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি নিরেট গোলক জলে সম্পূর্ণ নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে। ধরো এই পাত্রে জল আছে, তাহলে এইখানে 28 সেন্টিমিটারের এর ব্যাসের বা 14 সেন্টিমিটার ব্যাসার্ধের বলটাকে আমরা নিমজ্জিত করলাম। তাহলে ধরো এই অবধি জল ছিল, তাহলে ধরো একদম টাই জল ছিল, মানে একদম কানায় কানায় জল ছিল। এবার এই বলটা নিমজ্জিত করলে বলের যে আয়তন, সেই একই পরিমাণ আয়তনের জল বাইরে চলে যাবে না। তার মানে আমরা যদি বলের আয়তনটা বের করতে পারি, তাহলে বলতে পারবো যে এই পরিমাণই জল বাইরে চলে গেছে। ঠিক আছে, আশা করি বুঝেছো। তাহলে আয়তনটা বের করলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের ব্যাস কত, 28 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত, 28/2 সমান সমান কত, 14 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে, আয়তনের সূত্র আমরা কি জানি, 4/3 πr³, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এবার 4/3 গুণ 22/7 গুণ আর কত, 14। তাহলে 14 কিউব, তার মানে কি 14 গুণ 14 গুণ 14, এত
ঘন সেন্টিমিটার। এটাই আমাদের এইটুকু আমাদের যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, 7 দিয়ে কাটলে 2। আর কোথাও কাটাকুটি যাচ্ছে? আর কোথাও কাটাকুটি যাচ্ছে না। তাহলে 4 × 22 গুণ 2 গুণ 14 গুণ 14/3 এত ঘন সেন্টিমিটার। তাহলে এইটা যদি আমরা বের করতে পারি, গুণটা তোমরা নিজেরা করে নেবে, করে নিলে আমাদের উত্তরটা চলে আসবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এত পরিমাণ জল আমাদের নিমজ্জিত হবে। ঠিক আছে, সরি, অপসারিত হবে। ওই গোলকটা নিমজ্জিত করার পর এই পরিমাণ জল অপসারিত হবে। আচ্ছা, এরপরে আমরা 5 দাগটা দেখে নেব। কি বলেছে? কোন গোলকাকার গ্যাস বেলুন, মানে কি বেলুনটা কি গোলকাকার। আচ্ছা, বেলুন ফোলানোর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেন্টিমিটার হয়ে গেছে। বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো, এই দেখো একটা গোলকাকার গ্যাস বেলুন, একটা বেলুন এখান থেকে সুতো আছে, এবার এটাকে ফু দিয়েছে, ফু দিয়ে ধরো এত বড় হয়ে গেছে সুতো। এবার প্রথমের ব্যাসার্ধ কত ছিল? ব্যাসার্ধ ছিল 7 সেন্টিমিটার, মানে কি এইটুকু 7 সেন্টিমিটার। আচ্ছা, পরে এইটুকু হয়েছে, পরে ব্যাসার্ধ কত হচ্ছে? 21 সেন্টিমিটার। তাহলে কি বলেছে যে প্রথমের আর পরের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল কত? আচ্ছা, এবার আমরা সমগ্র তলের ক্ষেত্রফলে কি জানি সূত্র? 4πr², তাই জানি তো। এবার এত কি বর্গ, এখানে একক কি বলেছে? সেন্টিমিটার, তাই বর্গ সেমি, তাই তো। এবার দেখো এখানে আরেক জায়গায় তাহলে কত বসবে? 7 এর স্কয়ার, তাই তো। তাহলে 4 × π × 7 এর স্কয়ার এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এখানে এর ক্ষেত্রফল কত? 21 সেন্টিমিটার। তাহলে এই সরি 21 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 4 × π × r², আর এর জায়গায় কত? 21 এর স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার। এবার এই দুটোর অনুপাত চেয়েছে, তাহলে অনুপাত কত হবে? প্রথম ও দ্বিতীয়, বা এটা পূর্বের বা আগের, আগে ও পরের বেলুনের ক্ষেত্রফলের অনুপাত হবে। কত হবে? প্রথমে কত ছিল? 4π × 7 এর স্কয়ার, এত কি বর্গ সেন্টিমিটার, বাই 4π 21 এর স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে একক একক কেটে গেল, তাহলে অনুপাতে একক একক কেটে যায় বলে আমাদের আর অনুপাতে একক থাকে না। এবার দেখো পাই পাই কেটে গেল, 4 4 কেটে গেল, 7 মানে কি এই 7 এর স্কয়ার মানে কি 7 × 7, বা 21 এর স্কয়ার মানে কি 21 × 21। 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে 3, তাহলে 1/3 থেকে কত? 9, তার মানে কি বলতে পারি? 1:9। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে এই মানে এই প্রথম গোলকের ক্ষেত্রফলের দ্বিতীয় গোলকের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, আজকে তাহলে আমরা বসে দেখি 12-র 1 2 3 4 5 এই 5টা কমপ্লিট করে ফেললাম। আমরা পরের ভিডিওগুলোতে 6 থেকে শুরু করব। আরো কিছু সূত্র আমাদের এই চ্যাপ্টারের আছে, আরো কিছু কনসেপ্ট আছে, সেইগুলো আমরা প্রথমে জানবো পরের ভিডিওতে, তারপরে আমরা 6 দাগ থেকে শুরু করব। ঠিক আছে, আজকের ভিডিও এই অবধি। তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।